বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালোই আছো। আমরা যে বাস্তব ব্যবহার আছে এই বাস্তব ব্যবহারগুলো আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাস করলে এবং আমার কথাগুলো যদি অক্ষর অক্ষরে পালন করো বাসায় বসে, এখন তার চেক করতে পারবো না, প্রতিদিনের কাজ প্রতিদিন তোমরা আশা করি ফাঁকি দিবা না। এই মুহূর্তে ফাঁকি দেওয়ার অর্থ হচ্ছে নিজের সাথে ফাঁকি দেওয়া। তুমি কাউকে টিচার বাবা মাকে ঠকাইতে পারবা না, আসলে নিজে কি ঠকাবা এটা ভবিষ্যতে তুমি বুঝতে পারবা যে আসলে যদি তুমি এভাবে ফাঁকি দাও, পড়াশোনাকে অবহেলা করো, তাহলে ভবিষ্যতের জন্য খুব খারাপ হবে। তো বাবা, আমরা চলে যাও বেসিক নাম্বার 1, যে এখানে আমরা কিভাবে দশমিকের যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলোকে আমরা কিভাবে বর্গমূল নির্ণয় করব। তো আমি আগেই তোমাদেরকে নিয়মগুলো মুখস্থ করানোর চেষ্টা করি, মুখে মুখে পড়িয়ে পড়িয়ে। তো আজকেও আমি এইভাবেই চেষ্টা করব তোমাদেরকে নিয়মগুলো মুখস্থ করানোর। তো প্রথম হচ্ছে বর্গমূল করার নিয়ম। দশমিক ভগ্নাংশের বর্গমূল করার নিয়ম। দশমিক ভগ্নাংশের বর্গমূল করার নিয়ম। আমরা লক্ষ্য করো যে দশমিক ভগ্নাংশের যে বর্গমূল করতে হয় তা আমরা কিভাবে বর্গমূলগুলো করব আমি একটু উদাহরণ দিচ্ছি। উদাহরণটা হচ্ছে, ধরো 9.253 9.253 এই সংখ্যাটির আমরা বর্গমূল নির্ণয় করব। এক্ষেত্রে একটু লক্ষ্য করো যে এখানে অখণ্ড অংশ খণ্ড অংশ এরকম আছে। অখণ্ড অংশ হচ্ছে দশমিকের পূর্বে যে সংখ্যাগুলো থাকে, পূর্ণ অংশ বা অখণ্ড অংশ, এটাকে বলো অখণ্ড অংশ। অখণ্ড অংশ। আর এগুলোকে বলে স্যার খণ্ড অংশ, মানে ভগ্নাংশ, যেটা খণ্ড অংশ। তো আমরা অখণ্ড অংশ মানে পূর্ণ সংখ্যার বর্গমূল ইনশাআল্লাহ শিখেছি। আমি তোমাদেরকে সহজে ক্যালকুলেটরে কিভাবে করা যায় তা দেখিয়েছি, আশা করি সবাই পারো। তো সাধারণ নিয়মগুলো জানো, ছোট মানুষ তোমরা মনে রাখতে পারো না, তাই ক্যালকুলেটরে যে টেকনিকটা আমি শিখিয়েছি এটা আপাতত শিখবা। এরপর ধীরে ধীরে যত বড় হবা ততই দেখবা জিনিসগুলো নিজে নিজেই পারবা। তো আসো স্যার, তাহলে প্রথমে তো আমরা 2 অঙ্কের উপর একটা দাগ চিহ্ন দিই আগের নিয়মে। তো সেক্ষেত্রে আমরা অখণ্ড অংশ বা পূর্ণ অংশগুলোর ডান দিক থেকে দাগ চিহ্ন দিয়েছি, ঠিক ওই নিয়মে ডান দিক থেকেই দেব অখণ্ড অংশের উপর। আর খণ্ড অংশের উপর বাম দিক থেকে দেব স্যার। খণ্ড অংশ থেকে কোন দিকে? বাম দিক থেকে। তাহলে মনে রাখবা, অখণ্ড অংশের 2 অঙ্কের উপর ক্রমান্বয়ে ডান দিক থেকে দিতে হয়। তো নিয়মগুলো আমরা লিখি। অখণ্ড অংশের 2 অঙ্কের উপর ক্রমান্বয়ে ডান দিক থেকে দাগ চিহ্ন দিতে হয়। আর খণ্ড অংশের 2 অঙ্কের উপর বাম দিক থেকে ক্রমান্বয়ে দাগ চিহ্ন দিবা। ক্রমান্বয়ে দাগ দিতে হয়। এই জিনিসগুলো মুখস্থের মতো করে ফেলবা। এগুলো সব অঙ্কের ক্ষেত্রে একই রকম।
তাহলে স্যার আমরা যদি তো এখানে চলো আসো আমরা দিই, তো অখণ্ড অংশে বাম দিক থেকে দাগ দিলাম 2 5, তো 3 এর কি হবে স্যার? তাহলে একটা শূন্য দিয়া, আমরা জানি দশমিকের পর অঙ্কগুলো সামনে আমি যদি 500 শূন্য বসাই তা তো মানের কোনো পরিবর্তন হবে না, তাহলে আমরা একটা শূন্য দিয়া দুইটির উপর দাগ দিয়েছি। এবার ধরো আমি 5 দশমিক পর্যন্ত নেব, তাহলে আমার 5টা জোড়া লাগবে, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, এই যে 4 জোড়া পর্যন্ত নিলাম, 4 দশমিক পর্যন্ত নেব। বর্গমূল অনেক সময় 0 হয়ে যাবে, কিছু ভগ্নাংশ 0 হবে না, তাদের 3 দশমিক বা 4 দশমিক পর্যন্ত নিতে বলবে প্রশ্নে। আর যারা 0 হয়ে যাবে তারা তো ওকে ফাইন, তারা 0 বাক্সের যদি 0 হয়ে যায়। তো এটা অখণ্ড অংশে ডান দিক থেকে জোড়া দেব। দেখো জোড়া বাঁধার কিছু নাই এখানে, 0 দিয়ে জোড়া বাঁধার কোনো মিন্স নাই, কারণ বামের শূন্যের কোনো দাম নাই, এটা অর্থহীন। ডানের শূন্য দেন, তোকে ফাইন। এখানে আমরা কি চিহ্ন দিয়েছি স্যার? খাড়া দাগ। এবার আমি যে টেকনিকটা শিখিয়েছিলাম যে আসলে আমরা পরীক্ষা হলে সাধারণত দ্রুত মিলানোর জন্য, যেহেতু আমরা পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিই, আর ধীরে ধীরে আস্তে আস্তে আমরা শিখে যাব। তো আমি বলেছি যে সংখ্যাটি বর্গমূল করবা ক্যালকুলেটরে, যেমন আমি দেখো আমি করছি √9.253। তো এই ক্ষেত্রে দেখো আমার যে অ্যান্সার আসছে দেখো 3.04187442। তো এরকম অগণিত আজীবনই আসতেই থাকবে, কারণ এর কোনো বাক্সের 0 হবে না কখনোই। তো একটু লক্ষ্য করো, তাহলে এখন আমরা যে নিয়মটি, এই 3 আমরা এখানে বসাবো, কি স্যার বলো তো? 3 বসাবো, 3 বর্গ 3 3 9 এখানে দেব। এরপর আমরা জানি বিয়োগ করতে হয়, বিয়োগ করলে 0। তাহলে এরপর আমাকে দশমিকের পরের জোড়া নামাতে হবে। তো দশমিকের পরের জোড়া নামাতে হলে আমাকে ভাগফলে একটি দশমিক দিতে হবে। যখনই আমরা দশমিকের পরের জোড়াগুলো আমরা নামাবো, তখন মনে রাখবা যে আমাদেরকে অবশ্যই দশমিকটা ভাগফলে দিতে হবে। তো এবার আসি নিয়ম। এরপর আমরা মুখস্থ করেছি বাম দিক থেকে একটা খাড়া দাগ দিব। এই 3-এর যে ভাগফলের দ্বিগুণ সংখ্যা এখানে বসাবো, 3 দুগুণে 6। তারপর এই যে 0 আছে, এই 0টা বা শূন্যটা এখানে বসাবো, শূন্যটা এখানেও বসাবো। শূন্য দিয়ে আমরা এটাকে গুণ করবো। আমরা যে সংখ্যাটি বসাতে হয় ভাগফলে এবং বাম দিকে একই সংখ্যা বসাই, ওই সংখ্যা দ্বারা আমরা গুণ করে গুণফল আমরা এই নিচে বসাই। তাহলে দেখো 0 দিয়ে গুণ করলে 0 0, বিয়োগ করো, বিয়োগফল 25। তারপর আমরা পরের জোড়া নামাবো। এরপর আবার এখানে আমরা খাড়া দাগ দেব। এবার দ্বিগুণ সংখ্যা বসাবো, 30-এর দ্বিগুণ হচ্ছে কত স্যার? 60। এরপর দেখো স্যার এখানে কত আছে? 4। এখানে আমরা 4 বসাবো, এখানে আমরা 4 বসাবো। এই 4 দিয়া আমরা এই পুরো সংখ্যাটিকে গুণ করব। যেমন আমি গুণ করি, দেখো 4 দিয়ে আমি গুণ করছি, 4 4 16 বাবু। তারপর হাতের কত থাকে বলো? 1। 4 0 0, হাতের 1, 0 সাথে 1। তারপর হচ্ছে কি বাবু? 4 6 24। ওকে, এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করার পর আমাদের কি নামবে বাবু? 10-এর থেকে 6 বিয়োগ করো 4, 1 ফেরত দাও 2, 3-এর থেকে 2 বিয়োগ করলে 1, 5-এর থেকে 4 বিয়োগ করলে 1, 2-এর থেকে 2 বিয়োগ করলে 0। এরপর আমরা পরের জোড়া নামাবো। আবার এখানে খাড়া দাগ দেব, সংখ্যাটির দ্বিগুণ, ভাগফলের দ্বিগুণ সংখ্যা বসাও। 4 দুগুণে 8, 0, 3 দুগুণে 6। এরপর এখানে কত আছে? 1, এখানে 1, এখানে কি বসাবো বাবু? 1, 1 দিয়ে গুণ করো, 1 একে 1, 8 একে 8, এই যে 1 দিয়ে গুণ করছি।
0.6। এবার আমরা বিয়োগ করব। সেম নিয়মগুলো আমরা শিখেছি, এগুলো 10 থেকে 1 বিয়োগ করলে 9, 1 ফেরত দাও 9, 10 থেকে 9 বিয়োগ করলে 1, 1 ফেরত দাও 1, 4 থেকে 1 বিয়োগ করলে 3, তারপর হচ্ছে তোমার 11 থেকে 6 বিয়োগ করলে 5, 1 ফেরত দাও, 1 থেকে 1 বিয়োগ করলে 0। চলো আমরা পরের জোড়া নামিয়ে দিই, তারপর আবার কি করব বাবু, আমরা খাড়া নাম দেব। তাহলে গুণ করো, দ্বিগুণ সংখ্যা বসাও, 2 একে 2, 4 দুগুণে 8, এই যে দ্বিগুণ সংখ্যা 0, 3 দুগুণে 6। এখানে কি আছে বাবু 8, তাহলে আমরা এখানে 8 বসাবো, সরি 8, এই যে 8 বসাবো, এখানে কি বসাবো 8। এবার আমরা চলো 8 দিয়ে গুণ করি। যদি আমরা 8 দিয়ে গুণ করি, দেখো 8 8 64, 4, এই যে 4 নামে হাতে থাকে কত 6, 8 দুগুণে 16, 16 আর হাতের 6 22, 22 এর 2, হাতে থাকে 2, 8 8 64, 8 8 64, দেখো 64 আর হাতের 2, 66 6, হাতে থাকে 6, 8 0 0 হাতের 6, 6টা কত 48। তো এভাবে যদি আমরা বিয়োগ করি, 10 থেকে 4 বিয়োগ করলে 6, 1 ফেরত দাও 3, 10 থেকে 3 বিয়োগ করো 7, 1 ফেরত দাও কত 7, 9 থেকে 7 বিয়োগ করো 2, কোনো আমি নিইনি, ধার নিইনি। আবার দেখি 11 থেকে 6 বিয়োগ করলে 5, 1 ফেরত দাও 9, 13 থেকে 9 বিয়োগ করলে পাবো কত 5, 1 ফেরত দাও 5। তাহলে আমার দেখি আমার অবশিষ্ট রইল, দেখো আবার একটু লক্ষ্য করি বাবু। তাহলে আসো নির্ণয় বর্গমূল কত হয়েছে 3.0418। তা আমি বলেছি আমরা 3 দশমিক পর্যন্ত নিব। তাহলে এখানে 8 আছে, আমি বলেছি যদি পরের অঙ্কটি যত দশমিক পর্যন্ত নেব, তার পরের অঙ্কটি যদি স্যার 5 6 7 8, তাহলে লক্ষ্য করো সুন্দর মতো চলেছিল, ক্যামেরাটা আবার বন্ধ হইতেছে কেন জানি, ভালো লাগে না, খুব ডিস্টার্ব হয়, পড়ানো ঝোঁক নষ্ট হয়ে যায়। তাহলে আমরা কয় দশমিক পর্যন্ত নেব স্যার 3 দশমিক পর্যন্ত। তো 0.411 হচ্ছে তোমার 3 দশমিক শেষ সংখ্যা। তাহলে এরপরে যদি সংখ্যাটি 5 6 7 8 হয়, 9 হয়, তাহলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করতে হয়। দেখো আমি যেহেতু 8, তাই 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়েছে। যদি 8-এর পরিবর্তে স্যার 1 2 3 4 থাকতো, তাহলে আমরা কোনো অঙ্ক যোগ করতাম না। তোমরা 10 পৃষ্ঠায় দ্রষ্টাব্দ নিচে যে বিষয়গুলো আছে এগুলো একটু মুখস্থ করে নিবা। আর 9 পৃষ্ঠার শেষের দিকে বর্গমূল করার নিয়ম আছে, এটাকে তোমরা এইচডব্লিউ করবা, ভালো করে মুখস্থ করবা, তাহলে ইনশাআল্লাহ তোমরা অঙ্ক শিখতে পারবা। এবার প্রশ্ন হচ্ছে যে আমি এই বর্গমূলের বেসিকগুলো নিয়ে আলোচনা করব, বেসিকের ব্যবহার নিয়ে আলোচনা করব। তা আমরা কিছু সমাধান করি, চলো যাই। সমাধান হচ্ছে, ধরো আমি প্রশ্নে অঙ্কগুলো যাই। প্রথম হচ্ছে যে 15 নম্বর অঙ্ক যদি যাই, দেখো তো 15 নম্বর অঙ্কটা হচ্ছে যে 5 6 7 2 8। তো 5 6 7 8 2 মানে 56,728 জন শূন্য থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে কতজন শূন্য যোগ করলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। প্রশ্নটা দেখো, বর্গাকারে সাজানো যাবে। বর্গাকারে সাজানো যাওয়ার এর অর্থ হচ্ছে যে সারি বা কলম এই পাশাপাশি যদি দাঁড়ানো থাকে, এগুলো আমরা বলি সারি। তাহলে এখানে 1 জন 2 জন 3 জন 4 জন। ঠিক এখানেও কলমে
এই যে রেখাগুলোকে, খাড়া রেখাগুলোকে কলম বলে 1 জন 2 জন, এই 4 জন। তাহলে দেখো এভাবে যদি থাকে, এখানে 4 জন, এখানে 4 জন, তখন আমরা সেটাকে বলি বর্গাকারে সাজানো আছে। তাহলে আমরা এই সমুদ্রকে এখানে যতজন, এখানেও ততজন যদি সাজাই, তাহলে টোটাল সংখ্যাটা দেখো, আমি যদি 4 জন আকারে 1 2 3 4 1 2 3 4, তাহলে 4 4 8 12 16 জন। 16 একটা কি সংখ্যা স্যার? বর্গ সংখ্যা। তার মানে আমাকে এই সংখ্যাটাকে বর্গ সংখ্যা তৈরি করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি সরিয়ে নেওয়া মানে বিয়োগ করা, আর যোগ করা মানে যুক্ত করা, আমরা যে পড়ছি কত বিয়োগ করলে বা কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, সে একই রকম কথা। বর্গাকারে সাজানো যাবে মানে পূর্ণবর্গ হবে। আর কতজন সরিয়ে নিলে মানে কত সংখ্যা বিয়োগ করলে, আর কতজন যোগ করলে মানে কত সংখ্যা যোগ করলে। তাহলে আমরা সেই আগের মতনই কি করব, ভাগ প্রক্রিয়ার সাহায্যে সমাধান করব। তো ওকে আসো, তাহলে আমরা চলে যাই। সেক্ষেত্রে এখন আমরা সংখ্যাটিকে বর্গমূল করব। 7 2 8, এখানে একটা খাড়া দিক দেব, ডান দিক থেকে আমরা কি বাঁধবো, জোড়া বাঁধবো বা দাগ দেব, 2টা 2টা 5। তাহলে স্যার সংখ্যাটার আমরা ক্যালকুলেটর করব, আমরা সংখ্যাটির বর্গ করব, বর্গমূল করব। তাহলে বর্গমূল √, 5 6, তারপর হচ্ছে 7 2 8, তাহলে দেখো √5 6, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 2 8। তাহলে অ্যান্সার আসে আমার 238, মানে 238 দশমিক, দশমিকের পর অংশগুলো আমরা নেব না। তো 238, তাহলে 2 বসাও, 2 দুগুণি 4, 2 এর বর্গ 4, বিয়োগ করো 1, এখানে একটা খাড়া দাগ, পরের জোড়া নামাও, এখানে খাড়া দাগ দাও, 2 এর কত 4, এরপর এখানে 3 বসাও, এখানে 3 বসাও, 3 3 9, 3 4 12, বিয়োগ করো 17 থেকে 9 বিয়োগ করলে 8, তারপর 1 ফেরত দাও 3, 5 এর থেকে 3 বিয়োগ করলে আসবে স্যার 2, তাহলে 28, পরের জোড়া নামাও, এখানে খাড়া দাগ দাও, এখানে দ্বিগুণ সংখ্যা হয় 3 দুগুণে 6, 2 দুগুণে 4, ওই যে 8 বসিয়ে দাও, এখানে 8 বসাও, 8 দ্বিগুণ করে 8 8 64, ক্যালকুলেটর গুণ করি, 468 গুণ তোমার হবে 8, তাহলে অ্যান্সার আসে 468 গুণ, বিয়োগফলটা দেখো 2, তাহলে 28, পরে নামবে কত স্যার 28, তাহলে 2, আবার একটু লক্ষ্য করি, সমস্যা হয়েছে মনে হয়, 5 6 7 2 8, এটাকে আমরা বর্গমূল চাপ দিই। তো বর্গমূল চাপ দিলে আসে √5 6, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 2 8, 238, ঠিক আছে। তাহলে আমরা 2 বসাই, এদিক থেকে জোড়া বাদ দিই, 4 বিয়োগ করো 1, তারপর পরের জোড়া নামাও, 67, 2 দ্বিগুণ 4, বসবে 7 3 3, 3 3 9, 3 4 12, তাহলে বিয়োগ করলে আসে কত, 9 আর 8 17, তাহলে 8 3 3 বিয়োগ দাও, তাহলে আসে স্যার 1 3, 3 এর থেকে 6 এর থেকে 3 গেলে 3, এই যে ভুল হয়েছিল এটুকু, তারপর পরের জোড়া নামাও, তারপর হচ্ছে স্যার 3 দুগুণে 6, 2 দুগুণে 4, বসবে কত স্যার 8, বসবে কত 8, তাহলে গুণ করো। এই আমার মোবাইল ক্যালকুলেটরটা সমস্যা করে,
আমার একটা ক্যালকুলেটর হইলে ভালো হইতো। 468 গুণ 8 সময় যায়, তাহলে 3 7, তারপর হচ্ছে 4 4 বিয়োগ করো 4, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 12 থেকে 4 বিয়োগ করলে 8, 1 ফেরত দাও 8, 8 থেকে 8 বিয়োগ করলে 0, তাহলে 84 জন। 84 জন। তাহলে আমরা বলতে পারি শূন্য দল থেকে 84 জন শূন্য সরিয়ে নিলে তাদেরকে বর্গাকারে সাজানো যায়। ওকে স্যার, তাহলে শূন্য দল থেকে 84 জন শূন্যকে সরিয়ে নিলে তাদেরকে বর্গাকারে সাজানো যায়। এবার হচ্ছে কতজন যোগ করলে, তাহলে আমরা সেক্ষেত্রে চলে যাব কতজনকে যোগ করতে হবে। তো নিয়ম হচ্ছে মানে সেম আগের নিয়মই, যেহেতু 5 6 7 2 8 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, তাহলে সংখ্যাটির পরের পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা কত হবে স্যার বলতো? বর্গ সংখ্যা হবে 238 যোগ 1 বা কত স্যার? 239 এর বর্গ। তো 239 এর বর্গ কত স্যার? 239 গুণ 200 কি 39, কোন সংখ্যাকে দুইবার গুণ করলে তা কি স্যার? বর্গ সংখ্যা। তাহলে গুণ করো 239 গুণ 239 সমান আসে তোমার 5 7 1 2 1 এত। তাহলে স্যার শূন্য দলকে বর্গাকারে সাজাতে হলে কমপক্ষে এই যে 5 7 1 2 1 বিয়োগ কত স্যার? 5 6 7 2 8 সমান কতজন আসে দেখো? মাইনাস 5 6, তারপর হচ্ছে 7 2 8 সমান আসে 393 জন শূন্য যোগ করতে হবে। ওকে, তাহলে শূন্য দলকে বর্গাকারে সাজাতে হলে কমপক্ষে 394 জন শূন্য কি করতে হবে স্যার? যোগ করতে হবে। তা আশা করি এগুলো জানো। আমি আগেই তোমাদের ক্লাসে বলেছিলাম যে যাদেরকে বিয়োগ করতে বললে ভাগশেষ অবশিষ্ট যা থাকবে তাই, আর যদি যোগ করতে বলে তাহলে ভাগফলের সাথে 1 যোগ করব, তার বর্গ বের করে প্রদত্ত সংখ্যাটা বিয়োগ করব। এটুকু মনে রাখলেই হবে সব অঙ্কের ক্ষেত্রে। ভাগফলের সাথে 1 যোগ করব, তার বর্গ নির্ণয় করা প্রদত্ত সংখ্যাটি কি করব স্যার? বিয়োগ করব। তাহলে দেখো তো ভাগফলের সাথে 1 যোগ করব, 238 সাথে আমরা 1 যোগ করেছি 239 হয়েছে। তারপর এটা বর্গ নির্ণয় করছি 239 গুণ 239 আসছে 57121। তারপর দেখো 57121 থেকে আমরা প্রদত্ত সংখ্যা 56728 বিয়োগ করে দিয়েছি, পেয়েছি কত স্যার? 339 জন কি করতে হবে? যোগ করতে
হবে। ওকে, এরপর আমরা চলে যাই স্যার 16 নম্বর অঙ্কে। 16 নম্বর অঙ্ক বলছে কোন বিদ্যালয়ে 16 নম্বর অঙ্ক হচ্ছে কোন বিদ্যালয়ের 2704 জন শিক্ষার্থীকে 2405 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হয়। প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হয়। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা কয়জন? সংখ্যা 52 জন। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা স্যার হবে কি 52 জন। তোমরা লক্ষ্য করো প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা আসবে 52 জন। আমি বর্গ করেছি, ক্যালকুলেটর চাপ দিয়ে 52 পাইছি। ডান দিক থেকে জোড়া করছি, 5 এর বর্গ 25 বিয়োগ করছি 2, পরে জোড়া নামাইছি, 5 এর 2 গুণ 10, এখানে 2 বসাইছি, 2 বসে 102 কে 2 দিয়ে গুণ করলে 204 বিয়োগফল 0। তার মানে এটাই কি প্রত্যেক সারির বর্গ শিক্ষার্থীর সংখ্যা। ওকে, তো আমরা এরপর চলে যাব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক যা পরীক্ষা বারবার আসে। 17 নম্বর অঙ্ক। দেখো 17 নম্বর অঙ্ক হচ্ছে যে একটি সমবায় সমিতিতে সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেয়। 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। তো প্রশ্ন হচ্ছে স্যার ওই সমিতির সদস্য সংখ্যা কত? ওই সমিতির সদস্য সংখ্যা কত? তাহলে আসো বাবু আমরা প্রশ্নটার সমাধান করি। তো আমরা এই ধরনের প্রশ্ন ধরে নেব যে সদস্য সংখ্যা কি স্যার কজন। সমাধান আসো, তাহলে আমরা ধরি সদস্য সংখ্যা কজন। তাহলে এখানে প্রশ্ন বলছে স্যার যত তত। তো যত তত শব্দের অর্থ হচ্ছে যে তোমরা 10 জন ছিলা, তাহলে আমি বলছি তত 20 টাকা করে দিতে, মানে 10টা 20 টাকা নোট আমাকে দেবা। তাহলে 10টা 20 টাকা নোটে কত আসে স্যার 200 টাকা। তাহলে তোমরা 50 জন ছিলাম, তোমরা এক একজনে 50টা 20 টাকা 50টা 20 টাকা নোট বাসা থেকে নিয়ে আসবা। এই কথাকে বলে যত। প্রত্যেকে তত 20 টাকা করে, যতজন সদস্য ছিল তত 20 টাকা, ততজন নিয়ে আসবে, ততটা 20 টাকা নোট আসবে। ধরো তোমাদের ক্লাসে 10 জন শিক্ষার্থী, তাহলে 20 টাকা নোট কত আনবা? তুমি শেফা বা তুমি রিম বা তুমি অন্য যে কোনো আয়সা কয় টাকা নিয়ে আসবা? ঠিক 10টা 20 টাকা নোট নিয়ে আসবা। এক একজনে 10টা 20 টাকা নোট করে নিয়ে আসতে হবে। এটাকে বলে যত তত। এই যে যতজন তত, মানে যা ছিল ততটা। তাহলে এখানে সদস্য সংখ্যা কয়জন স্যার? কজন।
তাহলে প্রত্যেকে চাঁদার পরিমাণ কত? প্রত্যেকে চাঁদার পরিমাণ হবে, দেখো তোমরা ছিলা কজন, আনতে হবে 20টা, তাহলে ক গুণ 20। 10 জন যদি থাকো তাহলে 10টা 20টা 10 টাকা নোট কত আসে? 200 টাকা। তাহলে যেহেতু কজন, তাহলে ক দিয়ে গুণ, তাহলে আসবে কত স্যার? 20 ক টাকা। তো মোট চাঁদার পরিমাণ কত স্যার? মোট চাঁদার পরিমাণ কত? একজনে 20 ক, কজনে কত? ক দিয়া গুণ। একজনে যদি কি 20 ক হয় তাহলে কজনে কত হবে? 20 ক দিয়ে কি স্যার? গুণ। তাহলে ক ক গুণ করলে কি হয়? ক স্কয়ার। যতবার গুণ পাওয়ার কি তত, বলো তো? যতবার গুণ পাওয়ার তত, যতবার গুণ পাওয়ার তত। ক ক গুণ করলে কি হবে? ক স্কয়ার। ওকে, তাহলে দেখো আমাদের মোট চাঁদার পরিমাণ হচ্ছে 20 ক স্কয়ার। প্রশ্নে মোট চাঁদার পরিমাণ হচ্ছে 20,480 টাকা। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 20 ক স্কয়ার সমান 20,480 টাকা। ওকে স্যার, তাহলে ক স্কয়ার সমান কত? 20,480 ভাগ হচ্ছে কত স্যার? 20। তাহলে ভাগ করো 20 দিয়ে। 20,480 কে ভাগ করো 20,480 ভাগ 20, অ্যান্সার আসবে 20,480 ভাগ 20, অ্যান্সার আসতেছে স্যার 1024। তাহলে ক স্কয়ার সমান 1024। এবার শিখো, যোগ যায় যেমন বিয়োগ হয়, বিয়োগ যেমন যোগ হয়, গুণ তেমন ভাগ হয়, ভাগ তেমন গুণ হয়, ঠিক বর্গ যায় কি হবে স্যার? বর্গমূল। তাহলে ক্যালকুলেটর করো, বর্গমূল, অ্যান্সার কত আসবে? বর্গমূল 1024, অ্যান্সার আসবে 32 জন। তাহলে সুতরাং ক সমান 32 জন। অতএব সমিতির সদস্য সংখ্যা কয়জন স্যার? 32 জন। ক্লিয়ার? ওকে স্যার, তাহলে আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে আমাকে কমেন্টস করবা, আবার ক্লাস নেব প্রয়োজনে। এবার আসো আমরা চলে যাই 18 নম্বর। 18 হচ্ছে স্যার কোন বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। গাছ কি স্যার? বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। গাছের সংখ্যা নির্ণয় করো। তো যাই হোক, আমরা বেশিটা বাক্য যেহেতু বর্গাকারে সাজাবো, অবশ্যই বর্গমূল করতে হবে। তার 18টা বেশি ছিল, এটা বাদ দিয়ে দেই। তাহলে প্রত্যেক সারিতে চারা গাছগুলোর আসো সমাধান আমরা চলে যাই স্যার। সমাধানে কি যে চারা গাছগুলো বর্গাকারে সাজানো
থাকলে ওই বাগানে চারার সংখ্যা, ওই বাগানে চারা গাছের সংখ্যা কয়টা স্যার বলো তো? টোটাল 18 জন, বেশি টোটাল 1800, বেশি 36টি, বেশিটা বাদ দিয়ে দাও, তাহলে আসে 4 6 7 1, 1764টি গাছ আছে। তাহলে স্যার এখন আমরা এটা বর্গমূল করি। ডান দিক থেকে জোড়া 4 4 16 বিয়োগ করো 1, পরের জোড়া নামাও, 4 দ্বিগুণ 8 বসাও, 4 বসাও, যেহেতু 4 4 16 এখানে 4 আছে, 4 বসালে কত স্যার? 4 4 16, 4 4 16, সরি এখানে যেহেতু 4 আছে 8 হবে স্যার, 64, 8 8 64, 4 না, যেহেতু 4 আছে 2 বসাবো আমরা, 2 বসালে কত আসে স্যার? এই যে 2 দুগুণী 4, 8 দুগুণী কি স্যার? 16, সরি, তাহলে 2 বসবে, যে 2 দুগুণী 4, 8 দুগুণী কি 16। আমি 4 বানাবো আমরা সবসময়, যদি নিজে ক্যালকুলেটারে না করি তাহলে আমরা দেখবে, খেয়াল রাখবো যে শেষ সংখ্যাটি কি আছে, শেষ সংখ্যাটি আছে 4, এবং 2 এর বর্গ 4 হয়, আর 8 এর বর্গ 8 8 64 একক স্থান 4 হয়, তাহলে 8 বসালে হয় না, যেহেতু 2 বসালে হবে। তো প্রথম আমার 2 দিয়ে টেস্ট করা উচিত ছিল, তাহলে সুতরাং ওই বাগানে চারা গাছের সংখ্যা, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা কত? 42টি। ওকে স্যার, আমার ছেলেটা কাঁদতেছে, আমি একটু দেখে আসি কেন কাঁদলো। বাহ মজার, আমরা দরজার আটটায় কিন্তু একটু কমেছে। তারপর স্যার আমরা যাই 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন দেখি। দেখো, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা স্যার 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য, এবং 25 দ্বারা কি স্যার বিভাজ্য। তো বিভাজ্য সংখ্যাটা কি? অবশ্যই 9, 15 এবং 25-এর কি লসাগুর সমান। আমরা ক্লাস 5 থেকে দেখেছি যে ক্ষুদ্রতম সংখ্যাটা যেহেতু 9 দ্বারা, 15 দ্বারা, 25 দ্বারা বিভাজ্য, সুতরাং এদের লসাগুর সমান। তা আমরা লসাগু কিভাবে বের করছি স্যার? দেখো তো, ঠিক ওইভাবেই করব। সমাধান 9, 15, 25 ভাগ করো 3 দিয়ে, ভাগ করো 3, 3 3 9, 3 5 15, 25 ভাগ করা যায় না, 5 দিয়ে ভাগ করো 1, 5 একে 3, 5 একে 5, 5 5 25। এবার দেখো, আমরা দেখতে পাই লসাগু হচ্ছে কি স্যার? দেখো তো 9, 15, 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম বিভাজ্য সংখ্যা, মানে লসাগু স্যার বিভাজ্য সংখ্যা কি? লসাগু লেখো 3, 5, তারপর কি স্যার 3,
তারপর 5 কি কি দেখো তো 3 5 তাহলে আসো কত আসে স্যার 3 গুণ 3 5 গুণ 5 তো জোড়া তো বেঁধে গেছে তাহলে এই সংখ্যাটা অবশ্যই কি পূর্ণবর্গ সংখ্যা খেয়াল করো আর 3 দিয়ে ভাগ করেছি 3 দিয়ে ভাগ করলে 3 5 15 25 5 দিয়ে ভাগ করছি 3 এর 3 5 একে 5 5 5 25 তাহলে লসাগু সমান কি আছে 3 গুণ 5 গুণ 3 গুণ 5 তাহলে যেহেতু 3 গুণ 3 5 গুণ 5 জোড়া বেঁধে গেছে তাহলে সুতরাং আমরা বলতে পারি কত আসে স্যার 9 গুণ 25 5 9 45 এর 5 9 দুগুণী